বাংলাদেশের বর্ষিয়ান রাজনৈতিক নেতা এই যে আখতারুজ্জামান এবং উনি কিন্তু অনেক দিন ধরে এই যে বিএনপি থেকে বহিষ্কৃত। উনি হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে একটা বিশাল চাঞ্চল্য সৃষ্টি করছেন। মুক্তিযুদ্ধের পক্ষের বিশাল একজন বক্তা এবং একই সঙ্গে নিজে মুক্তিযোদ্ধা ছিলেন, এরকম উনি দাবি করতেন এবং হয়তো বা ছিলেনও, যেহেতু বর্ষিয়ান। তো উনি যে চাঞ্চল্য সৃষ্টি করেছেন সেটা কি? কথা নেই, বার্তা নেই, একেবারে দিল খোলা হাসি দিয়ে এই জামায়াত ইসলামে উনি যোগদান করছেন বলে একেবারে সুন্দর ছবি এই যে প্রকাশ করা হচ্ছে এবং খবর বের হয়েছে। এটা নিয়ে কিন্তু বহু মানুষের বহু রকম কথাবার্তা, বিশেষ করে যারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন, তারা কিন্তু অনেক কথাবার্তা বলতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে তারা দিল খোলাভাবে কিছু বলতে পারতেছে না। শুধুমাত্র তারা জিজ্ঞেস করছে, দেখলাম যে কয়েকজন সাংবাদিক বা যারা নাকি অনলাইনে ওই রাজনৈতিক বিশ্লেষক হিসাবে পরিচিত, তারা নানাভাবে জিজ্ঞেস করার চেষ্টা করছে, আপনি এটা কেন করলেন, ওটা কেন করলেন, আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে এই কাজটা কীভাবে করতে পারলেন। উনি দেখলাম অনেক কৌশল করে উত্তর দেওয়ার চেষ্টা করলেন। এখন কতটা সেই উত্তরগুলো যৌক্তিক এবং বাস্তবিক কে জানে, বাট আমার কাছে যথেষ্ট গোজামিল টাইপের মনে হলো। যেমন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি একজন মুক্তিযোদ্ধা হিসাবে কিভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং পাকিস্তানি সৈন্যদের সহযোগিতাকারী এই যে জামায়াত ইসলাম, আপনি সেই দলে কীভাবে যোগ দিলেন? আপনি তো প্রতিটা সময়ে মানে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন এবং নিজে যে মুক্তিযোদ্ধা ছিলেন এই জন্যে আপনি গর্ব অহংকার করেন, তো সেই মতো অবস্থায় আপনি কিভাবে জামায়াত ইসলামে যোগ দিলেন? তো উনি খুব মানে বালখিল্য টাইপের একটা উত্তর দিলেন। এবং এরকম মনে করা হয়, মানে সমাজে এই ধরনের একটা প্রবাদ আছে না, যে মানুষের বয়স অনেক বেড়ে গেলে তার কাণ্ডজ্ঞান অনেক সময় লুপ্ত হয়ে যায়। আমার কাছে তার উত্তরটা তাই মনে হলো। উনি উত্তরটা ওইভাবে না দিয়ে ভিন্নভাবে দিতে পারতেন। হ্যাঁ, ওনার এখন মনে হয়েছে যে জামাত ইসলাম হয়তো সঠিক রাজনীতি করে, বাংলাদেশের উন্নয়নের রাজনীতি করে, এটা তার পছন্দ হয়েছে। জামাত ইসলামের নেতারা অনেকটাই দুর্নীতি বর্জিত, ইত্যাদি ইত্যাদি অনেক কারণ দেখিয়ে বলতে পারতেন যে এই জন্যে আমার ভালো লাগছে, এই জন্যে আমি তাদের দলে আমি যোগ দিয়েছি। কিন্তু সেটা না বলে উনি কি বললেন, আমি তো স্বাধীনতা যুদ্ধে, আমি তো জামাত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি তো মুক্তিযুদ্ধ করি নাই, আমি তো পাকিস্তানের এগেনস্টে মুক্তিযুদ্ধ করছি। মানে এটা কি বালকিল্য টাইপের উত্তর হলো না? আরে অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে তো আপনি মুক্তিযুদ্ধ করছেন, ঠিকই আছে, বাট সেই সাথে সাথে পাকিস্তানিদের সাথে যারা ছিল এবং সরাসরি যুক্ত হয়ে বাংলাদেশে যারা গণহত্যায় সহযোগিতা করছিল, তো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ মানে তো সেই রাজাকার আলবদর আল শামস এবং জামাত ইসলাম সবার বিরুদ্ধেই তো যুদ্ধ। এখন উনি নিজের অত্যন্ত বুদ্ধিমান মনে করেন, এটা আমি জানি। ওনার বিভিন্ন সময় বিভিন্ন যে সাক্ষাৎকার, সে সাক্ষাৎকারে কথাবার্তা উনি নিজেকে অনেক বিজ্ঞ, অনেক জানেওয়ালা এরকম উনি নিজেকে উপস্থাপন করার চেষ্টা করেন। বাট আমার মনে হয় না যে এই যুক্তিটা যথাযথ। উনি দেখলাম যে তার যুক্তিটাকে আবার প্রতিষ্ঠিত করার জন্য উনি আবার এটাও বললেন যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে, এই স্বাধীনতার বিরুদ্ধে তো ওই যে আমেরিকা ছিল, চায়না ছিল, আরব দেশগুলো ছিল, তো বাংলাদেশ তো পরবর্তীতে এই সমস্ত দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করছে। তো সেইটা যদি করা সম্ভব হয়, তাহলে 1971 সালে এই জামায়াত ইসলাম যদি স্বাধীনতার বিপক্ষে থাকে, তাহলে তাদের সাথে কেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা যাবে না? মানে কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার, তাই না? মানে বহির্বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন দেশের বিষয়ের সাথে দেশের আভ্যন্তরীণ বিষয়ের সম্পর্ক উনি তৈরি করে ফেললেন। এটা কীভাবে সম্ভব? এখানে এই যে চাইনিজ অথবা চায়না অথবা আমেরিকা অথবা আরব দেশগুলা, তারা তো তাদের ভিন্ন ভিন্ন এজেন্ডা অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছিল, এটা তাদের নিজস্ব এজেন্ডা ছিল। কিন্তু তারা তো এসে সরাসরি বাংলাদেশে সৈন্যবাহিনী পাঠিয়ে তারা তো বাংলাদেশে গণহত্যা চালায় নাই, নারীদেরকে তো ধর্ষণ করে নাই, কি করছে নাকি? না, করে নাই। কিন্তু বাংলাদেশের মধ্যে যারা সরাসরি গণহত্যায় জড়িত, যারা নাকি নারী ধর্ষণের সাথে জড়িত, আপনি তাদের সাথে ওই সমস্ত দেশের তুলনা করে ফেলেন। এটা হলো বিষয়টা হচ্ছে যে আপনার জামাত ইসলামের রাজনীতি ভালো লাগে, আপনি সেইটাই বলতে পারতেন, কিন্তু আপনি উদ্ভট তুলনা আপনি কী করে দেন যে গরুর 4টা পা আছে,
গরু দুধ দেয়, তো টেবিলেরও 4টা পা আছে, টেবিলে দুধ দিবে, মানে আপনার যুক্তিটা এরকম হলো না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, উনি এই জামাত ইসলামে যোগদান করছেন কেন জানেন? কারণ উনি অনেক হিসাব নিকাশ অঙ্ক কষে দেখছেন যে বর্তমানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডেসপারেটলি এমন একটা ইলেকশন করতে চায় যে ইলেকশনের মাধ্যমে তারা জামাত ইসলামকে ক্ষমতায়ন করতে চায়। তো এখন এই জনাব আখতারুজ্জামান দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে আছেন, এবং আবার উনি যে দল করতেন বিএনপি, সেই বিএনপি তাকে আবার নানা কারণে বহিষ্কার করে দিয়েছে গত প্রায় 2.5 বছর ধরে। তো কোনোভাবেই সে বহিষ্কার আদেশ তুলে নেওয়া হয় নাই, এবং এখন অলরেডি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে উনি তো চাইতেন বা উনি চাইছিলেন যে উনার যে নির্বাচনী আসন সেখানে বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্ত হয়ে উনি ইলেকশন করবেন, এমপি হবেন, এটাই তো। তো উনার উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, মানে ওনাকে যে বহিষ্কার করা হয়েছিল, এটা যেহেতু তুলেই নেওয়া হয় না, তাহলে বিএনপি তো আর তাকে মনোনয়ন দিবে না। কিন্তু উনি তো ডেসপারেটলি চেষ্টা করছেন যে কিছু একটা করতে, এবং উনি অনেক ক্যালকুলেশন করে দেখছেন যে এইবার জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অলমোস্ট 90%। কারণ বর্তমান সরকার, তারপরে সেনাবাহিনী, প্রশাসন সবাই এক বাক্যে এবং কায়মনো বাক্যে তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই হেতু ইসলামের ধারক বাহক জামাতে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসার জন্যে। তো এই আখতারুজ্জামান চিন্তা করলেন, তাহলে যদি যেহেতু বিএনপি তার নিষেধাজ্ঞা তুলে নিল না, তাহলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ কী? জামাতে ইসলামে যোগ দিলে অবশ্যই তার যে নির্বাচনী আসন সেখানে তো অবশ্যই জামাতে ইসলাম থেকে তাকেই মনোনয়ন দেওয়া হবে, তাই না? তাহলে এই বাকি জীবনটা আমি এমপিগিরি করে কাটাই। কারণ এই বাংলাদেশের বিষয়টা কি? বাংলাদেশের বিষয় হলো যে ক্ষমতার স্বাদ একবার যারা পায় তারা তো ক্ষমতা থেকে দূরে থাকতে পারে না, মৃত্যু পর্যন্ত সেটা আঁকড়ে ধরে রাখতে চায়। বাংলাদেশ তো কোনো সভ্য দেশ না, কোনো গণতান্ত্রিক দেশ না, কোনো উদার দেশ না, তাই না? এখানে কেউ তো ক্ষমতা ছেড়ে দিয়ে উদারতা দেখাবে, বিষয়টা তো আসলে এরকম না। তবে তার একটা যুক্তি আমার কিন্তু খুব ভাল লাগছে। উনি বললেন যে আমরা যে বিএনপি রাজনীতি করি সেই 15-16 বছর তো বটেই, দীর্ঘদিন ধরে এই বিএনপি নামক দলটা তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে। তো তাই যদি করে থাকে তাহলে তারা তো দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী যে শক্তি জামাত ইসলামের সাথে তো দীর্ঘদিন ধরে জোটবদ্ধ হয়ে রাজনীতি করছে, তাই না? তো সেইটা করলে যদি অন্যায় না হয় তাহলে জামাত ইসলামে যোগ দিলে অন্যায় হবে কেন? এটা একেবারে যথার্থ যুক্তি। তারপর দেখলাম যে উনি ওই 1980 বা 85 সালে এই যে জামাত ইসলামের একটা মানে তাদের একটা ম্যানিফেস্টো বা সংবিধান, কনস্টিটিউশন ছিল, যেখানে নাকি জামাত ইসলাম স্বীকার করেছে যে আমরা মুক্তিযুদ্ধের অসংখ্য শহীদের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, এটার প্রতি আমরা দৃঢ় আস্থা রাখি, এবং আমরা বাংলাদেশকে উন্নত করার জন্যে ইসলামী বিধিবিধানের মাধ্যমে আমরা সর্বাত্মক চেষ্টায় নিয়োজিত, এরকম। অর্থাৎ আখতারুজ্জামান সামহাও ওই সাগরের মধ্যে ডুবে গেলেন, যেমন ওই যে মানে একজন মানুষ খড়কুটো ধরে যেমন বাঁচার চেষ্টা করে না, দেখলাম যে ওই ধরনের একটা যুক্তি উনি উপস্থাপন করলেন যে যেহেতু তার সংবিধানে মানে জামাত ইসলাম মানে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে, স্বীকার করেছে, এই হেতু অসুবিধা কোথায়? এই হেতু তার কাছে কোনো অসুবিধা মনে হয় নাই। একটা পর্যায়ে দেখলাম যে উনি খুব সুন্দর একটা যুক্তি তুলে ধরলেন, যেটাও আমার কাছে কিন্তু পছন্দ হলো। সেটা হলো যে উনি খোদ বিএনপির যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তাকেও কিন্তু অনেকটা উনি দোষারোপ করলেন। কীরকম? যে উনি তো বিএনপি নামক দল তৈরি করে উনি ইলেকশন করে বাংলাদেশের ক্ষমতা বসছিলেন, বাট উনার যে প্রধানমন্ত্রী বা আরও দলে অন্যান্য লোকজন, তারাও তো এরকম রাজাকার ছিল, তারাও তো এরকম স্বাধীনতা বিরোধী ছিল। তো সেইটা করলে যদি তারপরেও যদি জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা থাকেন এবং তাতে যদি তার রাজনৈতিক কোনো সমস্যা না হয়, তাহলে আমি জামায়াতে যোগ দিলে আমার কেন সমস্যা হবে? আমার কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তি বলে মনে হয়েছে। তবে আমি কিন্তু একটা জিনিস, মানে আমার ভিডিওতে কিন্তু একটা থিম আমি তুলে ধরতেছে বা একটা মেসেজ অলওয়েজ দিতেছে, সেটা হলো এই
যে একজন খাঁটি মুসলমানের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা সম্ভব না, স্বাধীনতার পক্ষে থাকা সম্ভব না। কারণ ইসলাম অনুযায়ী এই মুক্তিযুদ্ধটাই ছিল একটা মুনাফিকি কারবার, এবং ঠিক সেই কারণে মুসলিম দেশগুলো কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। কারণ এই যে 1947 সালে যে পাকিস্তান তৈরি হয়েছিল, মুসলমানরা ধর্মের ভিত্তিতেই তো করছিল, অর্থাৎ একটা উম্মা গঠন করছিল, রাইট? ইসলামের বিধান কি? মুসলমানরা যখন একটা উম্মা গঠন করবে, এরপরে সেই উম্মা থেকে যদি কিছু মুসলমান আলাদা হয়ে বলে যে না 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 আমরা আলাদা হয়ে যেতে চাই, তাদেরকে কিন্তু মুনাফিক হিসেবে গণ্য করা হয়, এবং তাদের পানিশমেন্ট কি? বিহেডিং, মানে কল্লা ফেলে দেওয়া। 1971 সালে বস্তুত এই পূর্ব পাকিস্তানের মুসলমানরা ভারতের কুপরামর্শে অথবা তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা কিন্তু একটা মুনাফিকি কাজ করছিল, এবং এই হেতু জামায়াত ইসলাম হয়তো একটা পর্যায়ে রাজনীতির জন্যে সুবিধা পাওয়ার জন্যে বাংলাদেশকে হয়তো স্বীকার করে নিয়েছে, এটা ঠিকই আছে। কিন্তু তারা 1971 সালের কর্মকাণ্ডের জন্য তারা কখনোই আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি। তার কারণ কি? যেহেতু তারা ইসলামী রাজনীতি করে এবং ইসলাম অনুযায়ী মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের ওই বিষয়টা ছিল কমপ্লিটলি মুনাফিকি অ্যাজ পার ইসলাম। তাহলে যারা নাকি ইসলামী রাজনীতি করে তারা কি ওইটাকে কখনো বলতে পারে যে ওইটা ভুল ছিল? মানে তারা যে স্বাধীনতার বিরুদ্ধে ছিল, অর্থাৎ মুনাফিকির বিরুদ্ধে ছিল, ইসলামিক পার্সপেক্টিভে তারা রাইট পজিশনে ছিল, এবং যে কারণেই বস্তুত এই স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানের জন্য তারা কখনো ক্ষমা চায় নাই। এবং এই হেতু একজন খাঁটি মুসলমানের পক্ষে কোনোভাবেই আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কথা না। এই বাংলাদেশের মানুষ যতদিন ভালো করে ইসলাম জানতো না, ততদিন এই মুক্তিযুদ্ধের পক্ষে বহু মানুষ ছিল। কিন্তু গোটা বাংলাদেশে যখন এই যে মনে করেন মসজিদ মাদ্রাসা হাজারে হাজারে তৈরি করে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের মধ্যে ইসলামের বাণীকে একেবারে মর্মের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তখন থেকে তারা উপলব্ধি করতে পারছে যে এই যে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ এটা বস্তুত এই ভারতের চাপিয়ে দেওয়া একটা বিষয় ছিল, এটা ছিল হিন্দুদের একটা কারসাজি, এটা ছিল ভারতের একটা উপনিবেশবাদী চক্রান্ত। ব্যাস, এই ন্যারেটিভটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব খেয়েছে, এবং বাস্তবতাও তো তাই, তাই না? বাস্তবতা তাই না? আপনি ইসলাম অনুযায়ী 1947 সালে ইসলামের ভিত্তিতে পাকিস্তান করলেন, 1971 সালে এসে আপনি তো কোনোভাবে সেই উম্মা থেকে আপনি সরে যেতে পারেন না। আর আপনি যান যদি, তাহলে আপনি হয়ে যাবেন খারেজি, আপনি হয়ে যাবেন মুনাফিক। জামাত ইসলাম তো ইসলাম অনুযায়ী রাইট। এখন এই যে মির্জা আখতারুজ্জামানের বয়স কি 80 পার হয়ে গেছে না? তো এখন উনি এসের বয়সে চলে আসছেন, রাইট? তো সাধারণত বাংলাদেশের মানুষের হয় কি, শেষ বয়সে এসে তারা ভয়ঙ্কর ধার্মিক হয়ে যায়, ভয়ঙ্কর ধার্মিক হয়ে যায়। কারণ এরা যত সাফা সুফা মারুক আর যতই লেকচার মারুক না কেন, এদের হৃদয় তো উদার না, এদের হৃদয় তো ধর্মনিরপেক্ষ না, এরা তো ইসলাম ধর্মের কিছু জানে না। এই যে আখতারুজ্জামান দেখবেন যে বিভিন্ন টক শোতে এসে কত সাফাবাজি করে, তাই না? কত কথাবার্তা, কত মানে কথার ফুল ঝুরি ছুটায়, কিন্তু বেসিক্যালি সে ইসলাম সম্পর্কে খুব বেশি জানে নাকি, বা কোরআন হাদিস কি পড়ছে? যদিও অবশ্যই একবার কিন্তু তার বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলছিল যে উনি নাকি হাদিস মানেন না, উনি নাকি হাদিস মানেন না। আমি দেখছিলাম সে ভিডিওটাতে। হ্যাঁ, তো হাদিস না মানলেও তো মুসলমান, কট্টর মুসলমান হওয়া যায়, তাই না? কোরআন অনলি মুসলমান, তাই না? তো উনি কি কোরআন কি ভালো করে পড়ছেন নাকি? না, পড়েন নাই। বা অন্যান্য ধর্মের বিষয় আসে ভালো করে পড়ছেন নাকি? না, পড়েন নাই। ওনার মধ্যে কি বিজ্ঞান এবং দর্শনের বিভিন্ন রকম জ্ঞান বিজ্ঞান আছে নাকি? না, নাই। হয়তো উনি ভালো রকম একজন হতে পারেন, এই জাকির নায়কের ভক্ত হতে পারেন, তাই না? অথবা মিজানুর রহমান আজহারির ভক্ত হতে পারেন। যাই হোক, বয়স শেষ হলে যখন মৃত্যু প্রায় কাছাকাছি চলে আসে না, তখন মানুষের মনের মধ্যে ধর্মের ভীতি, আল্লাহর ভীতি, বেহেস্তের লোভ অথবা দোজকের ভীতি, এগুলো কাজ করে, আর তখন কিন্তু কোনো যুক্তি মানে না। তো এই জন্যে আমার মনে হয় যে প্রায়শ্চিত্ত করার জন্যে উনি জীবনের সামনে এসে একটা ইসলামী দলের সাথে উনি নিজেকে যুক্ত করে হয়তো বেহেস্তে যাওয়ার রাস্তাটা উনি সুগম করার চেষ্টা করলেন, আমার কাছে এটাই মনে হয়। আর বাকি যুক্তিগুলো এগুলো জাস্ট দিতে হয় তাই দিয়েছে, কিন্তু মূল কারণ আমার কাছে এটাই মনে হয়েছে। ধন্যবাদ।